বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলাদেশের জরুরি অবস্থা সম্পর্কে এবং এখন পর্যন্ত বাংলাদেশে সর্বমোট কয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেটা সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানি জরুরি অবস্থা সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে সাধারণত জারি করা যায়। তো সংবিধানের 141 নংয়ের ক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এই জরুরি অবস্থা ঘোষণা 120 দিনের মধ্যে করতে হবে। কতদিন? 120 দিনের মধ্যে করতে হবে। এবং এই জরুরি অবস্থা ঘোষণা করার কিছু শর্ত আছে। কোন কোন ক্ষেত্রে? সাধারণত 3টি ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। একটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে বহিরাক্রমণ, এই ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে যদি অভ্যন্তরীণ কোনো গোলযোগ হয়, অভ্যন্তরীণ গোলযোগের কারণে সাধারণত রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এই 3টা কারণে। এখন এই জরুরি অবস্থা ঘোষণা করতে হলে অবশ্যই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। আচ্ছা, তো আমাদের এখন পর্যন্ত, অর্থাৎ আমরা আবার একটু জিনিসটা রিকল করি, এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের 141 নম্বরের ক নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। 120 দিনের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এবং 3টি ক্ষেত্রে সাধারণত জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, বহিরাক্রমণের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যায় এবং অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়। এবং জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর সহ তা জারি করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে 5বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মোট 5বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আচ্ছা, প্রথম যে ঘোষণা করা হয় জরুরি অবস্থা, সেই 1974 সালের 28 ডিসেম্বর। মুজিব সরকার রাষ্ট্রপতি ছিলেন তখন, শেখ মুজিব সরকার তখন কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন বাংলাদেশের রাজনীতিক অস্থিরতা প্লাস বাংলাদেশের দুর্নীতি এবং যে খাদ্য সংকট সেটা কিন্তু চরম অবস্থা পৌঁছে গিয়েছিল। এবং বাংলাদেশে কিন্তু 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়। সামগ্রিক যে বাংলাদেশের চিত্র, সেই চিত্রটা কিন্তু তখন অনেক ভঙ্গুর ছিল। বাংলাদেশের প্রশাসনিক অস্থিরতা সেটা অনেক বেশি ছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটাকে তখন স্থির রাখার জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এটা ছিল প্রথম জরুরি অবস্থা, স্বাধীন বাংলাদেশে প্রথমবার জরুরি অবস্থা। এবং দ্বিতীয়বার 1981 সালের 30 মে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার, তিনি কিন্তু বিচারপতি ছিলেন, বিচারপতি আব্দুস সাত্তার
আব্দুস সাত্তার কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করেন। এখন এই জরুরি অবস্থা ঘোষণা করার কিন্তু কারণ ছিল, কেন ছিল? 1981 সালে তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং তিনি সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে কিন্তু হত্যা করা হয়, যার ফলশ্রুতিতে তখন বাংলাদেশের যে অবকাঠামো, প্রশাসনিক অবকাঠামো, সেটা অবশ্যই ভঙ্গুর অবস্থায় পতিত হয় এবং রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তার তখন তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করেন। এবং এর পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু ক্ষমতা গ্রহণ করেন এবং ক্ষমতা গ্রহণ করার পর এটা যেহেতু সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেন, সেক্ষেত্রে 1987 সালে বারংবার, উনি যেহেতু কোনো নির্বাচিত সরকার না, বারংবার কিন্তু তিনি বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক যে দলগুলি ছিল সে রাজনৈতিক দলের গণ আন্দোলনের মুখে পতিত হয় এবং 1987 সালের 10 নভেম্বর তৎকালীন যে যুবলীগের নূর হত্যার প্রতিবাদে তখনকার যে বিএনপি এবং শেখ হাসিনা মানে আওয়ামী লীগ একত্রিত হয়ে, আরও কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে কিন্তু প্রচণ্ড একটা গণ আন্দোলন শুরু করে। সেই গণ আন্দোলনের মুখে প্রশাসনিক অস্থিরতার কথা বিবেচনা করে হোসেন মোহাম্মদ এরশাদ সরকার 1987 সালের 27 নভেম্বর জরুরি অবস্থা জারি করেন। সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। আচ্ছা, এবং আন্দোলনকে তখন দমন করে। কিন্তু এই আন্দোলন তো আসলে দমার না, কারণ এটা যেহেতু নির্বাচিত সরকার না, যারা রাজনৈতিক দল আছে তারা চাবে যে তাকে যে কোনো উপায় ক্ষমতা থেকে হটানোর জন্য, এবং সে আন্দোলনটা সে ধারাবাহিকতায় 1990 সালের 27 নভেম্বর চতুর্থবারের মতো কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ আবার জরুরি অবস্থা ঘোষণা করেন। 1990 সালের 27 নভেম্বর, এবং এর প্রায় সপ্তাহখানেক পরেই 6 ডিসেম্বর তাকে কিন্তু পদত্যাগ করতে হয়। আচ্ছা, 6 ডিসেম্বর তিনি পদত্যাগ করেন, এবং তিনি পদত্যাগ করার কিন্তু যথেষ্ট কারণ আছে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের ইতিহাসটাকে অ্যানালাইসিস করলে এবং বিশ্বের বিভিন্ন আমরা দেশের রাজনীতিক ইতিহাসটাকে আলোচনা করলে, যেমন রিসেন্টলি নেপালের কথা যদি বলি, আমরা শ্রীলঙ্কার কথা বলি, ওখানে যে গণঅভ্যুত্থান যেটা হয়েছিল, আপরাইজিং যেটা হয়েছিল, সেখানে ছাত্র সমাজ যেখানে যুক্ত হয়েছে সেখানেই কিন্তু আসলে বিজয়টা অনেক সন্নিকটে হয়ে গেছে, বিজয়টা কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে। তো বাংলাদেশে 1990 সালে যখন ছাত্র সমাজ আসলে যুক্ত হয় রাজনৈতিক দলের সাথে, তখন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি 9 বছর কিন্তু প্রায় ক্ষমতায় ছিলেন। 6 ডিসেম্বর উনি পদত্যাগ করতে বাধ্য হন। এবং বাংলাদেশের আমরা যদি 2024 সালের গণ অভ্যুত্থানটা যদি দেখি, সেখানেও যখন ছাত্র সমাজ যুক্ত হয়েছে, এর আগে কিন্তু প্রায় লম্বা একটা সময় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল অনেক আন্দোলনের মুখেও কিন্তু শেখ হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি। কিন্তু যখন সেখানে ছাত্র সমাজ যুক্ত হয়, তখনই কিন্তু সে আন্দোলন বেগবান হয় এবং ছাত্র সমাজের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার অবৈধ সরকার সেটা কিন্তু পতন হয়।
তো আমরা 4বারের মতো বাংলাদেশের যে জরুরি অবস্থা সেটা পাচ্ছি, এবং সবচেয়ে আলোচিত পঞ্চমবারের মতো যে জরুরি অবস্থাটা সেটা ছিল 2007 সালের 1/11 সময়, 7 সালের 11ই জানুয়ারি। তো 11 জানুয়ারি সেটাকে 11 জানুয়ারি, সে 11 জানুয়ারিটা আসলে মূলত হচ্ছে 11 জানুয়ারি। তো এই 11 জানুয়ারি আসলে এই কারণেই 1/11 বলা হয়, কারণ হচ্ছে জানুয়ারি মাস যেহেতু এক মাস, প্রথম মাস, সে কারণে এটাকে 1/11 বলা হয়। এবং সে 1/11-এর সময় তখন তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল, সে রাষ্ট্রপতি ছিল তৎকালীন ইয়াজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি ছিল ইয়াজউদ্দিন আহমেদ। আমার বারবার ইয়াজউদ্দিন আহমেদের কথা মনে পড়ে যায়, নাট্যকার ইয়াজ, কিন্তু এটা হচ্ছে ইয়াজউদ্দিন আহমেদ, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। সে ইয়াজউদ্দিন আহমেদ তিনি ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি, এবং তিনি চাচ্ছিলেন যে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে অবতীর্ণ হবেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, পাশাপাশি তিনি যে তত্ত্বাবধায়ক সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন, সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতেছেন, উপদেষ্টা। তিনি এই দুইটা ভূমিকা অবতীর্ণ হতে চাইছিলেন, অর্থাৎ দ্বৈত ভূমিকা পালন করতে চাইছিলেন, যেটাকে আমরা দ্বৈত ভূমিকা যেটাকে আমরা বলবো দ্বৈত ভূমিকা। অর্থাৎ তিনি চাইছিলেন রাষ্ট্রপতিও হবেন এবং তত্ত্বাবধায়ক যে সরকার গঠন হবে সেই তত্ত্বাবধায়ক সরকারের তিনি প্রধান উপদেষ্টাও হবেন। কিন্তু এই দ্বৈত যে ভূমিকা অবতীর্ণ হতে চেয়েছিলেন সেটা কিন্তু আসলে বাংলার জনগণ এবং আলটিমেটলি কেউই ভালোভাবে নেয়নি, কোনো রাজনৈতিক দলই কিন্তু ভালোভাবে নেয়নি, এবং প্রচণ্ড গণ আন্দোলনের আসলে তখন যে রাজনৈতিক দলগুলি ছিল তাদের প্রচণ্ড গণ আন্দোলনের মুখে কিন্তু পড়তে হয়। এবং এর প্রেক্ষাপটে তখন জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় 2007 সালে 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়, এবং তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়, তাকে পদত্যাগ করেন তিনি। এবং তৎকালীন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেটা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, প্রাক্তন যে গভর্নর, সে ব্যাংকের প্রাক্তন গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যে গভর্নর সেটা হচ্ছে ডক্টর ফখরুদ্দিন আহমেদ। উনিকে প্রধান উপদেষ্টা করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, এবং এই তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু প্রত্যক্ষ সমর্থন ছিল তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ, ঠিক আছে, মঈন আহমেদ, সেনাপ্রধান মঈন আহমেদের কিন্তু প্রত্যক্ষ সেনা সমর্থন ছিল, এবং যার ফলে প্রায় 2 বছরের মতো 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই যে সবচাইতে বেশি আলোচিত এই তত্ত্বাবধায়ক সরকার, যেটা ফখরুদ্দিন আহমেদ এবং মঈন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারটা, সেই সরকারটা কিন্তু গঠন হয়। এবং এই সময়কারে কিন্তু কিছু যুগান্তকারী এবং কিছু অনেক বিতর্কিত কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল, যেমন -2 ফর্মুলা, সে -2 ফর্মুলা প্লাস যে এনআইডির যে বর্তমান যে সংস্করণটা সেই সময় কিন্তু চালু হয়। -2 ফর্মুলা সেটা আসলে হচ্ছে একটু বিতর্কিত একটা ফর্মুলা,
তো এটা সম্পর্কে আপনারা জেনে নেবেন নিজ দায়িত্বে, আমি এটা বলবো না। তো এটাই ছিল আমাদের মূলত টোটাল যে পাঁচবার বাংলাদেশে সেনা জরুরি অবস্থা জারি করা হয়, সেই জরুরি অবস্থার তথ্যচিত্র। জরুরি অবস্থা টোটাল 5বার যে জরুরি অবস্থা জারি করা হয়। ধন্যবাদ সবাইকে।